Welcome to YouTube channel Physics Project with Mohanlal. আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের উপর আলোচনা করছি। চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। এর একটা উপ-একক কঠিনের তাপীয় প্রসারণ, যেটা আমরা পার্ট 2 তে করেছিলাম। এটা তার পার্ট 2.2 শেষ অংশ। সেখানে কিছুটা রয়ে গিয়েছিল, বড় হয়ে যাচ্ছিল বলে এটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। এখানে গাণিতিক সমস্যাগুলো পাবে, আর শেষের অংশে যে তাপ যুগ্ম রয়েছে সেই অংশটা, আর গাণিতিক সমস্যা, এমসিকিউ এই ধরনের আলোচনা। প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ইউটিউবে ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে সার্চ করবে, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে। প্রথমে এসে যাচ্ছি আমরা দ্বিধাতব পাত, বাইমেটালিক স্ট্রিপ। এটা দেখতে পাচ্ছ, দেখো দুটি ভিন্ন ধাতু, ভিন্ন হতে হবে, ভিন্ন উপাদানের তৈরি দুটি ভিন্ন ধাতু দিয়ে তৈরি সমান মাপের, অর্থাৎ একই দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ও বেধযুক্ত দণ্ড বা পাতকে একটির ওপর আরেকটি সাধারণ উষ্ণতায় রিভেট করা। এই রিভেট করাটা আমি এক্ষুনি দেখাবো। রিভেট করে আটকানো হলে সেই পাত যুগ্মকে আমরা বলবো দ্বিধাতব পাত। অর্থাৎ কন্ডিশনটা হচ্ছে দুটো ভিন্ন ধাতু হতে হবে আর একই মাপের হতে হবে, সদৃশ্য। তাদেরকে সাধারণ উষ্ণতায় রিভেট করব। তাহলে এই যে ব্যবস্থাটা হবে, এটাকে আমরা বলবো দ্বিধাতব পাত। একটা উদাহরণ দেখিয়েছি, দেখো। যেমন এখানে দেখো সাধারণ উষ্ণতায় কি রয়েছে, এদিকটা রয়েছে তামার তৈরি আর এদিকটা হচ্ছে লোহার তৈরি। তাকে পরস্পর রিভেট করা আছে, এখানে রিভেট করে আটকানো আছে, যাতে করে পরস্পর পাশাপাশি না সরে যায়। এই ব্যবস্থাটা হচ্ছে, এখানে হাতল একটা দেওয়া আছে, এটা ধরার জন্য হাতল সিস্টেম করা আছে। আসলে এই অংশটাই হচ্ছে দ্বিধাতব পাত, এই ব্যবস্থাটা। এদিকটা তামার তৈরি, এদিকটা লোহার তৈরি। তাহলে উপাদান দেখো দুটো আলাদা, দুটো ভিন্ন উপাদান, আর একই মাপের। দেখতে পাচ্ছ একই রকমের দুটো পাত, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফলও একই, আর সাধারণ অবস্থায় রিভেট করা আছে। ঠিক আছে। এবারে আসছে আমরা, দেখো লক্ষ্য করে, এটা একটা স্টিলের পাত। তার আমরা জানি আলফা হচ্ছে 12 × 10⁻⁶ ডিগ্রি সি ইনভার্স। তাহলে একই আকৃতির, একই দৈর্ঘ্য, একই প্রস্থচ্ছেদের আরেকটা নিচ্ছি আমরা। এটা হচ্ছে পিতলের পাত। পিতলের আলফা আমরা জানি 19 × 10⁻⁶ ডিগ্রি সি ইনভার্স। তাহলে লক্ষ্য করে দেখো, দুটো ভিন্ন উপাদানের একই সদৃশ্য বস্তু আমরা নিলাম। দৈর্ঘ্য, প্রস্থ একই রকম, বেধটাও একই রকম, শুধু কি উপাদানটা আলাদা। এটা হচ্ছে স্টিল, এটা হচ্ছে ব্রাশ। এবার রিভেট করার জন্য কি করতে হবে না, একই জায়গায় আমরা ফুটো করব। তাহলে দেখো লক্ষ্য করে, এই দেখো ঠিক একই জায়গায় দুটো করে ফুটো করা হয়েছে। ঠিক আছে। এবার পাশাপাশি দিয়ে এই দুটো ফুটোর মধ্য দিয়ে আরেকটা অন্য কিছু স্ক্রু আটকে দিলেই এটা রিভেট হয়ে যাবে। তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। তাহলে দেখো কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই হলো, আলাদা ধাতু হয়েছে আর সদৃশ আকৃতির হয়েছে। ক্লিয়ার? বেশ। এবার দেখো এদেরকে আমরা রিভেট করব। রিভেট করার সিস্টেমটা দেখো, পাশাপাশি রেখে তাহলে দুটো ছিদ্র একই জায়গায় চলে আসবে। এখান দিয়ে একটা পেরেক বা অন্য কিছু স্ক্রু, এখানটায় স্ক্রু আটকে দিতে হবে। এখানটায় স্ক্রু আটকে হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে দিলে আটকে যাবে এই জায়গাটা। এখান দিয়ে পেরেকটা ঢুকে দিতে হবে, পেরেকটা ঢুকে দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করলে এটা রিভেট করা হয়ে যাবে। অর্থাৎ পাশাপাশি সরে যাওয়ার চান্স থাকবে না। এই যদি এদিকে সরে যেতে চায়, এই উল্টো দিকে সরে যেতে পারবে না, দুটোকে একই সঙ্গে সরতে হবে। এটা হচ্ছে রিভেট করা সিস্টেম। তাহলে এই যে ব্যবস্থাটা আমাদের হলো, এটা হচ্ছে দ্বিধাতব পাত। কন্ডিশন কি, দুটো আলাদা ধাতুর আর একই দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ অর্থাৎ সদৃশ আকৃতির, আর রিভেট করা রয়েছে সাধারণ তাপমাত্রা। এটা হচ্ছে দ্বিধাতব পাত। এবারে দেখো দ্বিধাতব পাত কিভাবে কাজ করে আমরা প্রথমে বুঝে নিই, তারপরে অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখো লক্ষ্য করেছো যে যে ধাতুর দৈর্ঘ্য প্রসারণ বেশি, আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা
সেখানে নিয়েছিলাম, দেখো এখানে তামা রয়েছে, লোহা রয়েছে। তামার প্রসারণ গুণাঙ্ক কি অনেক বেশি লোহার থেকে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ যার বেশি, আমি যদি উত্তপ্ত করি তাহলে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সে বেশি প্রসারিত হবে, আর অন্যটা সামান্য কম প্রসারিত হবে। তাহলে এই বেশি আর কম প্রসারণের জন্য কিন্তু রিবেট করা আছে, সরে যেতে পারছে না, তাই কি হবে, বেঁকে যাবে, তাই সোজা থাকতে পারবে না, পাতটাকে বাঁকতে হবে। এবার কোন দিকে বাঁকবে সেটা নির্ভর করছে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কেমন। এমনি তোমরা জানো যে কোনো একটা বৃত্তের ক্ষেত্রে আমরা যদি একটা বৃত্ত চাপ আঁকি, যে কোনো জায়গায় একটা বৃত্ত, ধরো একটা বৃত্ত আঁকলাম, আর একটা বৃত্ত পাশাপাশি একেবারে করে আঁকছি, দেখো তাহলে আমি একটু বড় করে আঁকলে ভালো হয়। একটা বৃত্ত আর একটা অন্য কালারের বৃত্ত নেই, হচ্ছে না বৃত্তটা, বেশ লক্ষ্য করে দেখো একটা একটু ইলিপস হয়ে গেছে, থাক কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করে দেখো, আমরা যদি কোনো একটা অংশ, এই অংশটা খেয়াল করি, তাহলে এই জায়গাটায় দেখো এটা হচ্ছে বৃত্তের ভেতরে রয়েছে আর এটা বৃত্তের বাইরের অংশ রয়েছে। এটা ন্যাচারালি দেখতে পাচ্ছ বাইরের অংশটা পরিধিটা একটু বড় হবে, এই দৈর্ঘ্যটা একটু বড় হবে, আর এই দৈর্ঘ্যটা একটু ছোট হবে। তাহলে যার প্রসারণ বেশি সে বেশি প্রসারিত হবে, তাহলে বেশি প্রসারিত হওয়া মানে সে বাইরের দিকে থাকবে, অর্থাৎ বৃত্তচাপের যে কেন্দ্রটা আছে কেন্দ্রের বাইরের দিকে। অর্থাৎ আমরা যেটাকে বলি, যদি এটাকে উত্তল অংশ বলি, এদিকটা দেখো উত্তল আর এদিকটা অবতল, তাহলে অবতলের দিকে থাকছে কম প্রসারণ হওয়া ধাতুটা, আর উত্তলের দিকে থাকবে বেশি প্রসারণ হওয়া ধাতুটা। তাহলে যার প্রসারণ বেশি সে বাইরে থাকবে, ক্লিয়ার? বাইরে মানে বৃত্তচাপের কেন্দ্রের বাইরের দিকে। এখানে তাই দেখো লক্ষ্য করে, তাহলে গরম করলে দেখো লক্ষ্য করে, যে ধাতব পাত্রীর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সেটি বাইরের দিকে থাকবে, ঠিক উল্টোটা, আর যার প্রসারণ কম সে ভেতরের দিকে থাকবে। এটা হচ্ছে উত্তপ্ত করতে হবে, ঠিক আছে, উত্তপ্ত করার সময়। আর যদি ঠান্ডা করা হয় মানে শীতল করা হয় তাহলে ঠিক উল্টো ঘটনা ঘটবে, তাই তো? তাহলে যে বেশি প্রসারণ হয়েছিল সে বেশি সংকুচিত হবে, তার দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে, তাহলে ন্যাচারালি উল্টো দিকে বাঁকবে, পুরো উল্টো দিকে বাঁকছে। দেখো এক্ষেত্রে ঠান্ডা করার সময় দেখো উল্টো দিকে বেঁকেছে। এটা দেখো লক্ষ্য করো, এখানে কি হচ্ছে, এই দিকটা বেঁকেছিল, অর্থাৎ আমরা যদি এদিকে যদি এদিকটা অবতল এদিকটা উত্তল, উত্তল দিকে দেখো তামা ছিল, এখন লক্ষ্য করে দেখো উত্তল দিকে দেখো লোহা চলে এসছে, অর্থাৎ উল্টো দিকে বাঁকছে, ক্লিয়ার? তাহলে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সেটা ঠান্ডা করছো না গরম করছো সেই অনুযায়ী অ্যান্সারটা দেবে। যদি গরম করা হয় তাহলে বাইরের দিকে থাকবে বেশি প্রসারণটা, যার প্রসারণ গুণাঙ্ক বেশি, আর ঠান্ডা করা হয় তখন পুরো উল্টো ঘটনা ঘটবে, ক্লিয়ার? এটাকে আমরা দেখো অনেক জায়গায় আমরা ব্যবহার করে থাকি, কয়েকটা জায়গায় আমরা এর ব্যবহার করি। আগে অ্যানিমেশনটা দেখে নিই। অ্যানিমেশনটা দেখার আগে দেখো লক্ষ্য করে, এখানে লক্ষ্য করে দেখো অ্যানিমেশনটা, তাপ দেওয়া হচ্ছে দ্বিতীয় পাত, নিচেরটা হচ্ছে ব্রাশ, নিচেরটা ব্রাশ আর উপরেরটা স্টিল। এবার তাপ দেওয়া হচ্ছে, ঠিক আছে, তাপ দেওয়া হলে লক্ষ্য করো, অ্যানিমেশনটা লক্ষ্য করো, দেখো 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 আস্তে আস্তে করে বেঁকে যাচ্ছে, দেখছো বেঁকে যাচ্ছে, এই দেখো বেঁকে যাচ্ছে। তার মানে দেখো ব্রাশ বেশি প্রসারিত হয়েছে, দেখো ব্রাশ এই বাইরের দিকে আছে, ব্রাশ বেশি প্রসারিত হয়েছে, দেখছো ভেতরের দিকে স্টিল রয়েছে, স্টিলের থেকে ব্রাশের প্রসারণ গুণাঙ্ক বেশি, তাহলে উত্তপ্ত করছিলাম তাই এটা হয়েছে। দেখো এদিকটা উত্তল আর ভেতরের দিকটা অবতল, অবতল দিকে স্টিল আছে আর উত্তল দিকে ব্রাশ আছে, ঠিক আছে, যার প্রসারণ বেশি। আবার একই যখন আমি এই তাপ দেওয়া বন্ধ করে দেবো, কারণ তখন আর শীতল হচ্ছে, দেখো শীতল হলে লক্ষ্য করে দেখো, শীতল হলে দেখছো দেখছো নিচের দিকে চলে আসছে। তার মানে কি, উত্তপ্ত করলে যেদিকে বাঁকবে শীতল করলে তার ঠিক উল্টো দিকে বাঁকবে, ক্লিয়ার? তাহলে অ্যানিমেশনের সাহায্যে আমরা দেখে নিলাম যে দ্বিতীয় উপাদ কিভাবে কাজ করে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। দ্বিতীয় পাতের কিছু ব্যবহার রয়েছে, দেখো যে ব্যবহারগুলো প্রথমে দেখানো রয়েছে, দেখো থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট কি সেটা আমরা দেখছি। সেই থার্মোস্ট্যাটটাই মূলত কোথায় কোথায় ব্যবহার হয়, দেখো ফায়ার অ্যালার্ম, ফায়ার অ্যালার্মে ব্যবহার হচ্ছে,
দ্বিধাতব থার্মোমিটারে আমরা ব্যবহার করি, এটাও একই সিস্টেম, দ্বিধাতব থার্মোমিটার। আর হচ্ছে ঘড়ির প্রতিবিহিত তুলন চক্র, এই যে পেন্ডুলাম যে সমস্ত ক্লকগুলোতে, সেগুলো হচ্ছে এই প্রতিবিহিত দোলক। এখানে দেখো দ্বিধাতব পাত ব্যবহার করা হয়েছে, দেখছো দুটো আলাদা আলাদা ধাতুর দণ্ড ব্যবহার করা হয়েছে প্রতিবিহিত দোলক। কারণ এই দৈর্ঘ্য যদি ঠিক না থাকে, গ্রীষ্মকালে দৈর্ঘ্য বেড়ে যাবে, শীতকালে দৈর্ঘ্য কমে যাবে, সেইটাকে ঠিক রাখার জন্য এটা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ব্যবহার করা হয় রেফ্রিজারেটর, আর বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহার করা হয়, গিজারে ব্যবহার করা হয়, এগুলো আমরা ব্যবহার করে থাকি। এবার একটা দুটো আমরা কাজ দেখব কিভাবে কাজ করে। এখানে থার্মোস্ট্যাট দেখো কার্যপ্রণালী বলা হয়েছে। থার্মোস্ট্যাট হলো স্বয়ংক্রিয় সুইচ, স্বয়ংক্রিয়ভাবে উষ্ণতা নিয়ন্ত্রক রূপে কাজ করে। কোনো জায়গায় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এটা আমরা ব্যবহার করি। যেমন ধরো ইলেকট্রিক ইস্ত্রি যদি এই ব্যবস্থাটা না থাকতো, তাহলে ক্রমাগত গরম হয়ে যেতে থাকতো, একসময় কাপড়ে লাগালে সেটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তাই ওই ব্যবস্থা থেকে এড়ানোর জন্য আমরা এই থার্মোস্ট্যাটটা ব্যবহার করি। বৈদ্যুতিক চুল্লি, গিজার দেখবে জল গরম হয়ে গেলে একটা বিশেষ তাপমাত্রায় চলে এলে গিজারটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। ওই নিজের থেকে বন্ধ হওয়ার সিস্টেমটাই এই থার্মোস্ট্যাট করে। কিভাবে করা হয়েছে লক্ষ্য করে দেখো। তাহলে আমাকে একটা দ্বিধাতব পাত ব্যবহার করতে হবে। এই যে দ্বিধাতব পাত অংশ দেখতে পাচ্ছ, তার দুটো মেটাল আলাদা থাকবে, এদিকেরটা এদিকে আলাদা। এবার লক্ষ্য করবে এটা কিসে ব্যবহার করছি, অর্থাৎ হিটিং ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছি না কুলিং ইনস্ট্রুমেন্টে ব্যবহার করছি। যদি হিটিং ইনস্ট্রুমেন্টে ব্যবহার করা হয় তাহলে এক ধরনের কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে, আর কুলিং ইনস্ট্রুমেন্টে হলে আলাদা, ঠিক উল্টো দিকে হবে। কারণ আমরা দেখলাম যে উত্তপ্ত করলে যেদিকে বাঁকে, শীতল করলে তার ঠিক উল্টো দিকে বাঁকবে, তাই তো? তাহলে এখানে দেখো আমরা এটাকে ইস্ত্রিতে ব্যবহার করব, ইস্ত্রি মানে উত্তপ্ত হবে। তাহলে গরম হলে আমাকে তাহলে কন্ট্যাক্ট পয়েন্টে রাখতে হবে যেটা মেটালটার প্রসারণ বেশি তার উল্টো দিকে, অর্থাৎ কম প্রসারণের ধাতুর দিকে কন্ট্যাক্ট পয়েন্টে রাখা হয়েছে। এই যে মেটালিক পয়েন্টটা দেখো, এটা হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট। এই কন্ট্যাক্ট পয়েন্টটা লক্ষ্য করো, এখান দিয়ে একটা ইলেকট্রিক ওয়্যার আসছে, দ্বিধাতবের মধ্য দিয়ে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট গিয়ে এইখান দিয়ে কারেন্ট চলে যাচ্ছে। তাহলে এই অবস্থায় কন্ট্যাক্টটা ঠিক থাকছে। এবার যখন বেশি হিট হয়ে যাবে, তাহলে এই কন্ট্যাক্ট পয়েন্টটাকে আমাকে ছিন্ন করে দিতে হবে। কন্ট্যাক্ট পয়েন্ট যদি ছিন্ন করে দিই, তাহলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, তাহলে এটা আর প্রবাহ পাবে না, গরম হবে না। তাহলে এখানে দেখো লক্ষ্য করে আমাকে এই মেটালটাকে এই দিকে বেন্ড করতে হবে যদি উত্তপ্ত করার জন্য ব্যবহার করি। তাহলে উত্তপ্ত করার জন্য এদিকে যদি ব্যবহার করি, তাহলে কন্ট্যাক্ট পয়েন্টটা এদিকে সরে চলে আসবে, তখন এই কন্ট্যাক্টটা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা আরো ভালো করে আমি দেখাচ্ছি। দেখো এখানে লক্ষ্য করে দেখো, আমরা যে ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহার করি, সেই ইলেকট্রিক ইস্ত্রি গরম হয়ে গেলে, বেশি গরম হয়ে গেলে বন্ধ হয়ে যায়। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে থার্মোস্ট্যাট। এই জায়গাটা লক্ষ্য করো, এইখানটায় ভালো করে লক্ষ্য করবে। এইখানটা দেখো, এই যে কন্ট্যাক্ট পয়েন্ট দেখো, দুটো কন্ট্যাক্টে লেগে আছে, দেখছো? এই দুটো কন্ট্যাক্টে থাকা মানে কারেন্ট যাবে। তাহলে কারেন্টটা আসছে, এইখান দিয়ে কারেন্টটা এসে এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে সংযোগ রয়েছে, তার ফলে কয়েলটা গরম হচ্ছে। ঠিক আছে, যখনই এই কন্ট্যাক্টটা সরে যাবে এখান দিয়ে, তখনই এটা উত্তপ্ত হওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। দেখো উত্তপ্ত করা হচ্ছে, উত্তপ্ত এইখানটা লক্ষ্য করো, এই জায়গাটা, হ্যাঁ ওই দেখো কন্ট্যাক্টটা ছেড়ে গেছে, দেখছো? ওই স্পর্শ ছেড়ে গেছে। আর ভালো করে কথা বলো, হিট করছি, দেখো হিট করছি, ওইখানে দেখো থার্মোস্ট্যাট দেখছো বেঁকে যাচ্ছে, পুরো বেঁকে যাচ্ছে কন্ট্যাক্ট। দেখো দুটোর মধ্যে স্পর্শ নেই, আবার দেখো স্পর্শ হয়ে যাচ্ছে, ঠান্ডা হলেই স্পর্শ হয়ে যাবে, তারপরে আবার গরম হতে শুরু করবে, আবার দেখো বেঁকে যাচ্ছে, দেখছো? তাহলে কন্ট্যাক্ট ছিন্ন হয়ে যাচ্ছে, যা কন্ট্যাক্ট ছিন্ন হয়ে যাবে সে বন্ধ হয়ে যাবে। তার মানে গরম হওয়ার সময় তাপ দ্বিতীয়ত পাত বেঁকে যায়, বেঁকে গেলেই সংযোগটা ছিন্ন হয়ে যাবে। আরেকবার দেখে নাও ভালো করে, দেখো উত্তপ্ত করছি, এখানে এই পয়েন্টটা লক্ষ্য করো, এই পয়েন্টটা, ওই ধরো পাতটা দেখো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বেশি গরম হতেই এদিকে নিচের দিকে বেঁকেছে, নিচের দিকে বাঁকার ফলে কন্ট্যাক্টটা, এই দেখো কন্ট্যাক্ট লেস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইভাবে আমরা দ্বিতীয়পাতকে অনেক জায়গায় ব্যবহার করে থাকি। তার একটা এক্সাম্পল আমি দেখালাম, আর এক্সাম্পল কয়েকটা দেখো লক্ষ্য করে, আমার এখানে ব্যবহার করছি কোথায় না, ফায়ার অ্যালার্মে আমরা এটা ব্যবহার করে থাকি। এখানে লক্ষ্য করো, যখন এই অংশটা দেখো, এই অংশে কি হচ্ছে, মোমবাতিটাকে অনেক দূরে রাখা হয়েছে, তার মানে তাপ পাচ্ছে না, তাহলে স্বাভাবিক অবস্থায় রয়েছে, সোজা রয়েছে।
এই কন্ট্যাক্ট পয়েন্ট দেখো, এখানে ব্যাটারি থেকে একটা পয়েন্ট এসছে, এইখানে এসছে, এই মেটালিক কন্ট্যাক্ট পয়েন্ট, এখানে স্ক্রুটা বাড়ানো আছে, এই সংযোগটা এখন বিচ্ছিন্ন, এখানে মেটাল পয়েন্ট আছে, এখান দিয়ে কন্ট্যাক্ট যাচ্ছে, দিয়ে বেল, কলিং বেলের মধ্যে প্রবেশ করেছে, সেখান থেকে এসে সেলের আরেকটা পয়েন্টে চলে গেছে। তাহলে এই অবস্থাটা হচ্ছে মুক্ত বর্তনী, কারণ এই জায়গাটায় চিহ্ন আছে, দেখতে পাচ্ছ, এই জায়গাটায় অন নেই, তার মানে কারেন্ট যাচ্ছে না, ফলে বেলটা বাজছে না। তার মানে আমি যদি এটাকে হাত দিয়ে সরিয়ে দিই এদিকে, তাহলেই বেলটা বাজতে থাকবে, তাই তো? এই সরিয়ে দেওয়ার কাজটা তাপ করে। কিভাবে করে দেখো, এই ছবিটা দেখো, যখন এই মোমবাতিটাকে দ্বিধাতপ পাতের কাছে নিয়ে এসেছি, তাহলে দ্বিধাতপ পাতটা গরম হচ্ছে, গরম হলে কি হবে, ওটা বাম দিকে বেঁকে গেছে, সেইভাবেই রাখা রয়েছে, তার মানে এদিকটায় বেশি প্রসারণের ধাতুটাকে রাখা হয়েছে মোমবাতির দিকে। তাহলে ও এসে দেখো কন্ট্যাক্ট হয়ে গেছে, যা কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে দেখো, বর্তনীটা বদ্ধবর্তনী হয়ে গেল, বদ্ধবর্তনী হয়ে গেলেই ওখানে বেলটা বাজতে শুরু করবে, এখানে বেল থেকে শব্দ বেরোবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই জায়গায় আগুন লেগেছে। এটাই ফায়ার অ্যালার্মের ব্যবহার। ঠিক আছে, তার মানে জাস্ট এই কন্ট্যাক্ট পয়েন্টটাকে আমাকে ঠিক রাখতে হবে। এই উত্তপ্ত হলেই কন্ট্যাক্ট হয়ে যাবে, আর যখনই সাধারণ উষ্ণতা থাকবে এটা কন্ট্যাক্টলেস, অর্থাৎ সংযোগ থাকবে না, বিচ্ছিন্ন হয়ে থাকবে। এটাই হলো এর মূল কথা। একটা শেষ অংশ দেখো, এটা রয়েছে তাপীয় পীড়ন। তাপীয় পীড়ন হচ্ছে যখন একটা বস্তুকে আমরা উত্তপ্ত করব, সে প্রসারিত হবে, আবার শীতল হবে, শীতল করতে দেব মানে ঠান্ডা করব, তখন সে সংকুচিত হতে চাইবে। তাহলে এই অবস্থায় সংকুচিত হতে দেওয়া হচ্ছে না, দুপাশে আটকে দেওয়া হয়েছে, তাহলে তার মধ্যে একটা প্রচন্ড বলের, প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। সেই একক ক্ষেত্রফলে যে বলটার সৃষ্টি হবে, প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হবে, সেইটাকে আমরা বলবো তার তাপীয় পীড়ন। এটা আমরা কাজে লাগাই কি, হেলে পড়া দেওয়াল যদি সোজা করতে হয় তাহলে প্রচুর বলের প্রয়োজন হয়, এবং সেই বলটা আমরা এই তাপীয় পীড়নের সাহায্যে প্রয়োগ করে থাকি। এর ফর্মুলাটা দেখো, তাপীয় পীড়ন সমান হচ্ছে এফ বাই এ, এটা হচ্ছে তাপীয় পীড়ন, এটা সমান হচ্ছে আলফা ওয়াই ডেল্টা টি। আলফাটা হচ্ছে ওই ধাতুটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ওয়াই হচ্ছে ইয়ং গুণাঙ্ক, আর ডেল্টা টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এটার সাহায্যে আমরা তাপীয় পীড়ন পরিমাপ করতে পারবো। যদি তাপীয় বল প্রয়োগ মাপতে দেয় তাহলে এফ বের করতে হবে, এফ সমান তাহলে হয়ে যাবে ওয়াই এ আলফা টি, এখান থেকে পেয়ে যাব। এবারে আমরা আসছি কয়েকটা এমসিকিউতে, মাল্টিপল চয়েস কোশ্চেন, উত্তরটা ঠিক করতে হবে, তোমাকে খুঁজে বের করতে হবে। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কিসের উপর নির্ভর করে? ঠিক আছে, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কিসের উপর নির্ভর করে? প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি, উপাদান, না সবগুলির উপর? ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ মানে আমি বলতে পারছি, দেখো দৈর্ঘ্য প্রসারণ সেই প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে, আমরা প্রমাণ করেছিলাম। উষ্ণতার বৃদ্ধির উপরও নির্ভর করে, আর উপাদানের উপরও নির্ভর করে, কারণ আমাদের সেই যে ফর্মুলা ডেল্টা এল ইজিক্যাল টু এল জিরো আলফা ডেল্টা টি। তাহলে এল জিরো হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি, আর উপাদানের জন্য আলফা, তাহলে সবগুলোর উপর নির্ভর করে, তাহলে সবগুলোর উপর নির্ভর করে। নেক্সট কোশ্চেন, বিভিন্ন উষ্ণতায় একটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য মাপতে হলে কোন উপাদানের স্কেল ব্যবহার করা সুবিধাজনক? পিতলের দণ্ড মাপবো, তাহলে স্কেল সবসময় কিসের হওয়া উচিত? পিতলের হলে দৈর্ঘ্য প্রসারণ হয়ে যাবে, শীত গ্রীষ্মে আলাদা হবে, লোহাও তাই, কাঠ আর ইস্পাত, ইস্পাতেও একই রকম দৈর্ঘ্য প্রসারণ অনেক বেশি, তাহলে হবে না, লোহার দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে না, পিতলেরও হবে না, কাঠের দৈর্ঘ্য প্রসারণ কম, তাহলে এইটা ব্যবহার করা যাবে, কাঠের স্কেল ব্যবহার করতে হবে। এরপর রয়েছে কোনটির উষ্ণতা বাড়ালে কার্যত প্রসারণ হয় না? লোহার প্রসারণ হয়, নিকেলেরও প্রসারণ হয়, তামারও প্রসারণ হয়, ইনভারের হচ্ছে প্রসারণ হয় না। ইনভার হচ্ছে কি, লোহা আর নিকেল, নিকেল 30%, 30% নিকেল লোহার সঙ্গে মেশানো হয়। এটা যখন লোহার সঙ্গে 36% নিকেল মেশাবো, তখন এর প্রসারণটা প্রায় হয় না। এমনিতে নিকেলেরও হয়, লোহারও প্রসারণ হয়, কিন্তু এটা একটা বিশেষ কারণ, 36% নিকেল মেশালে সেটাকে আমরা বলছি ইনভার, সেটা প্রসারণ প্রায় খুব নগণ্য হয়, এটা তোমরা খেয়াল রাখবে। এবার রয়েছে
1 মিটার ও 2 মিটার দৈর্ঘ্যের দুটি লৌহদণ্ডের একটি তাপমাত্রা দিলে দৈর্ঘ্য প্রসারণ অনুপাত হবে। একই তাপমাত্রা দিলে, ও তাপমাত্রা নয়, তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে, পাঁচটা একটু গোলমাল হয়ে গেছে। তাপমাত্রা বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ অনুপাত কি হবে? দৈর্ঘ্য প্রসারণ আমরা যেটা জানি ডেল্টা এল, এটা দৈর্ঘ্য প্রসারণ, এটা সমান কি হচ্ছে L0 আলফা ডেল্টা টি, ঠিক আছে। তাহলে দেখো একই দুটি লৌহদণ্ড হওয়ার জন্য দুটোর আলফা একই, তাহলে আলফা বাদ দাও। তাপমাত্রা একই, তাহলে ডেল্টা টিও বাদ দাও, তাহলে শুধু L0 এর সঙ্গে সমানুপাতিক, তাই তো। তাহলে একটা 1 মিটার, একটা 2 মিটার, তাহলে তাদের অনুপাত হবে 1:2, ঠিক আছে। দৈর্ঘ্য প্রসারণ তাহলে সমানুপাতিক, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, তাহলে এইটা অ্যান্সার হবে। এবারে দেখো নেক্সট কোশ্চেন চলে এসেছি। কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো, এটা তো তোমরা জানো। এটা কি পদ্ধতি? ডিগ্রি সি ইনভার্স, এটাই রয়েছে, আর কিছু হবে না এটাই। কারণ আমরা জানি ওই যে আলফার একক ছিল, আলফা সমান ডেল্টা এল বাই L0 ডেল্টা টি। দেখতে পাচ্ছ L0 একক কেটে যাবে, তাহলে নিচে থাকবে শুধু তাপমাত্রার একক, তাহলে তাপমাত্রার একক নিচে আছে, তাহলে এটাই আনসার। নেক্সট কোশ্চেন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রদত্ত কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অবশ্যই তরলের থাকবে না, তরল ও গ্যাসের থাকবে না, আর গ্যাসের তো থাকবেই না, তাহলে শুধু থাকবে কঠিনের দৈর্ঘ্য নির্দিষ্ট আকার আছে, তাহলে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পাওয়া যাবে, তরল বা গ্যাসের ক্ষেত্রে পাবো না। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত, ঠিক আছে। তাহলে মানে লক্ষ্য করো শুধু তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাই তো। তাহলে শুধু তাপমাত্রা থাকবে, শুধু তাপমাত্রা কোনটায় আছে? এটা দেখো M0 L0 T0 থিটা -1 আছে, M রয়েছে, এটা হবে না, M রয়েছে, L রয়েছে, ও হবে না, এটা T রয়ে গেছে, এটা হবে না, তাহলে শুধু থিটা ইনভার্স, এই থিটা ইনভার্সটা হবে, ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার। সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 1.2 10⁻⁵ ডিগ্রি সি ইনভার্স হলে পরম স্কেলে এর মান কত হবে? এটা সেই আমরা সেন্টিগ্রেড আর ফারেনহাইটে বলেছিলাম, সেন্টিগ্রেড ফারেনহাইট, কিন্তু এটা দিয়েছে পরম স্কেল। পরম স্কেলে কোনো চেঞ্জ হবে না, কারণ 1 ডিগ্রি সি আর 1 কেলভিন, এটা হচ্ছে একই, ঘরের তফাৎ একই রকম হয়, ফলে কোনো তফাৎ হবে না, চেঞ্জ হবে না, তাহলে একই মান থাকবে। একই মান কোনটায় আছে? এটা। একটি ইস্পাতের স্কেল 20 ডিগ্রি সি উষ্ণতায় সঠিক পাঠ পরিমাপ দেয়। স্কেলটির উষ্ণতা 30 ডিগ্রি ব্যবহার করা হলে পরিমিত দৈর্ঘ্য কি হবে? দেখো একটি স্কেল 20 ডিগ্রিতে সঠিক পাঠ দেয়, তাতে আমি মেপেছি কত? 30 ডিগ্রিতে, তাহলে স্কেলটা অলরেডি বড় হয়ে গেছে, তাই তো। স্কেলটা 20 ডিগ্রিতে যে দৈর্ঘ্য থাকার কথা, সে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা তার নিজের দৈর্ঘ্য বেড়ে গেছে, তাহলে 20 ডিগ্রিতে যে পাঠ দেওয়ার কথা 30 ডিগ্রিতে পাঠটা কম দিবে, তাই তো। তাহলে কিছুটা কম পাঠ দেবে। এবারে দেখো নেক্সট কোশ্চেন, কাঁচের গায়ে প্ল্যাটিনাম তার সিল করে আটকানো যায়, কারণ কি? উভয়ের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা প্রায় সমান, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান, তারপরে উত্তপ্ত করার সময় যেভাবে প্রসারিত হয়েছিল, শীতল হইলে একই রকম ভাবে সংকোচন হবে, ফলে তারা তাপীয় পূরণ সৃষ্টি হবে না, ফলে ফাটবে না। আর আলাদা হলেই ফেটে যাবে, যেমন কংক্রিট আর লোহার প্রসারণ গুণাঙ্ক একই বলেই আমরা সিল করতে পারি, আমরা ছাদের কাঠামোতে ব্যবহার করি। একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এক্স, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলেছি এক্স, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে?
তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যদি x হয় তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? আলফা সমান হবে x/2, তাই তো? এবারে আমরা চলে যাচ্ছি, চাইছি আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা জানি গামা সমান 3 আলফা, তাই তো? তাহলে আলফার মান বসিয়ে দাও, 3 ইন্টু x/2, তার মানে 3/2, দ্যাট ইজ 1.5x। নেক্সট কোশ্চেন, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ সবকটি কোনটির ক্ষেত্রে দেখা যায়? সহজ প্রশ্ন। কঠিনের ক্ষেত্রে 3 ধরনের প্রসারণ আমরা দেখতে পাবো, তরল বা গ্যাসের ক্ষেত্রে এগুলো পাবো না। নেক্সট কোশ্চেন, কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা, বিটা ও গামা হলে কোনটি সঠিক? আমরা জানি কি সবসময় গামাটা বড় হয়, তারপর গামাটা সবচেয়ে বড়, তারপরে বিটা, তারপরে আলফা, আলফাটা সবচেয়ে ছোট, তাই তো? এই রিলেশনটা কোথায় আছে? গামা, এটা গামা সবচেয়ে বড়, তারপর বিটা, তারপর আলফা। নেক্সট কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ি কি হবে? উষ্ণতা বৃদ্ধি মানে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে দোলক ঘড়ি স্লো চলে, স্লো যাবে, কারণ দৈর্ঘ্য বেড়ে যায়, স্লো যাবে। নেক্সট কোশ্চেন, দস্তা ও ইস্পাতের তৈরি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে উত্তল পৃষ্ঠে থাকবে। এটা লক্ষ্য করে দেখো, একটু অন্য ধরনের প্রশ্ন। দস্তা আর ইস্পাত, নিশ্চয়ই দস্তার প্রসারণ বেশি, তাহলে দস্তার প্রসারণ বেশি হলে এই যদি বাঁকবে, এই বাঁকার এই বাইরের দিকে থাকবে দস্তা, এই দিকে থাকবে জিঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, তাহলে উত্তল পৃষ্ঠে জিঙ্ক থাকবে, উত্তল পৃষ্ঠে জিঙ্ক থাকবে, অবতল পৃষ্ঠে থাকবে ইস্পাত। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোন ক্ষেত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় না? ঘড়ির প্রতিবিহিত তুলক চক্র, এটা আমরা ব্যবহার করেছি। ফায়ার অ্যালার্মে ব্যবহার করি। ফ্রিজ থার্মোস্ট্যাটে ব্যবহার করি, তাহলে ফ্রিজ প্লেট এটাতে ব্যবহার হয় না, এটা রেল লাইনে জোড়ার ক্ষেত্রে। উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্ব কি হবে? আমরা পেয়েছি আগের ক্লাসের আগের পার্টে, ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে উষ্ণতা বাড়ালে আয়তন বেড়ে যায় কিন্তু ভর ঠিক থাকে, তাহলে নিচে বাড়ছে অর্থাৎ ঘনত্ব কমে যাবে, তাহলে ঘনত্ব হ্রাস পাবে। নেক্সট কোশ্চেন, কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে যা হবে 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধিতে তার চেয়ে কি হবে? 1 ডিগ্রি ফারেনহাইট কম, তাহলে কম হবে। 1 ডিগ্রি সিতে বড়, 100টা ভাগ করেছিলাম, আর 1 ডিগ্রিতে 180 ভাগ করেছিলাম, মনে আছে? তাহলে কম হবে। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.4 10⁻⁵ ডিগ্রি সি ইনভার্স হলে এর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? একে 3 দিয়ে গুণ করে দিবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আমরা জানি আলফা সমান হচ্ছে, আলফাকে 3 দিয়ে গুণ করলে গামা হয়, তাই তো? তাহলে এটা আলফা দেওয়া আছে, আলফার মান বসিয়ে দাও, তাহলে 42, তাহলে 4.2 ইন্টু 10⁻⁵ ডিগ্রি সি ইনভার্স। নেক্সট কোশ্চেন, কোন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কত গুণ? আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক একটু আগে বের করেছিলাম, আবার বের করে দিচ্ছি তবু। আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা, গামা সমান আমরা জানি আলফা বাই 3 আলফা, তাই তো? আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, বিটা সমান আমরা জানি 2 আলফা। তাহলে এখান থেকে আলফা বের করো, আলফা সমান হচ্ছে বিটা বাই 2, তাহলে এখানে বসিয়ে দাও আলফার জায়গায় বিটা বাই 2, তাহলে 3/2 ইন্টু বিটা, 3/2 গুণ হচ্ছে, তাহলে এখানে বসে যাবে 3/2।
ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের 3/2 গুণ হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। নেক্সট কোশ্চেন, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর সম্পর্ক দিয়েছে। আমরা জানি আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, এটা সম্পর্ক। নেক্সট কোশ্চেন, লোহা, ইনভার, তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ। আমরা একটু আগে বলেছিলাম ইনভার হচ্ছে লোহার সঙ্গে 36% নিকেল মেশানো হচ্ছে। এইটা নিকেল, এই 36% নিকেল মেশালে এটাকে আমরা বলছি ইনভার, আর এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অতি নগণ্য হয়, প্রায় হয় না বললেই চলে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কি দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে? আমরা যেটা বের করেছিলাম আলফা সমান কি ডেল্টা এল বাই L0 ডেল্টা টি। তাহলে দৈর্ঘ্যের একক আর এই দৈর্ঘ্যের একক কেটে যাবে, তাহলে দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, তাই তো? নির্ভর করে না, তাহলে এটা করে না হবে। নেক্সট কোশ্চেন, একই ধাতুর একই আকারের একটি ফাঁপা চোঙ বা একটি নিরেট চোঙকে সমান উষ্ণতায় উত্তপ্ত করলে প্রসারণ কি একই হবে না আলাদা হবে? দেখো, প্রসারণ আমরা যদি লক্ষ্য করি তাহলে ডেল্টা ভি ইকুয়ালস টু V0 গামা ডেল্টা টি। তাহলে ডেল্টা টি একই বলা আছে আর উপাদানও একই, তাহলে এ দুটো বাদ, তাহলে রইল শুধু প্রাথমিক আয়তন আর তার উপর নির্ভর করবে প্রসারণটা। তাহলে দেখো একই আয়তনের বলা আছে, তাহলে একই আয়তন মানে বাহ্যিক আয়তনটা একই, তাহলে উভয়ের প্রসারণ একই হবে, তাই তো? V0 উপর নির্ভর করছে, V0 একই হওয়ার জন্য উভয়ের প্রসারণ একই হবে, ফাঁপা হোক নিরেট হোক একই হবে। নেক্সট কোশ্চেন, কোন কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কের মান সর্বোচ্চ? সেটা আমরা বলেছিলাম যে এটা মনে রাখবে, সিসার ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কটা সবচেয়ে বেশি, 29 × 10⁻⁶ ডিগ্রি ইনভার্স। এটা মনে রাখবে, সিসার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা অনেক বেশি। নেক্সট কোশ্চেন, একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন কমে। অনেকগুলো উদাহরণ আমরা বলেছিলাম প্রথম ক্লাসে, তোমরা যে কোনো একটা বলে দিবে। জলের ক্ষেত্রে যদি বলো, তাহলে যদি ওয়াটার বলো তাহলে 0°C থেকে 4°C এই রেঞ্জটা বলে দিতে হবে জলের ক্ষেত্রে। অথবা আমরা বলেছিলাম জার্কোনিয়াম, ZrW2O8, এটাকে আমরা বলি জার্কোনিয়াম টাংস্টেট, অথবা বলতে পারো জার্কোনিয়াম টাংস্টেন অক্সাইড। জার্কোনিয়াম টাংস্টেট, এটা হচ্ছে উষ্ণতা বাড়ালে আয়তন কমে যায় বিরাট রেঞ্জে। ধাতব স্কেল যে উষ্ণতায় তৈরি সেই উষ্ণতা ছাড়া অন্য যে কোনো উষ্ণতায় সঠিক পাঠ দেয় না কেন? আমরা কোনো ধাতব স্কেল যে তাপমাত্রায় তৈরি করব তার অংশাঙ্কনটা সেই তাপমাত্রার জন্যই প্রযোজ্য হবে, তাই তো? এবার ধাতব স্কেলে যদি উত্তপ্ত করে দিই তাহলে কি হবে? দৈর্ঘ্য প্রসারণ হয়ে যাবে, তাহলে সেই অংশাঙ্কনটা কি হবে? আগের থেকে দৈর্ঘ্য অনেকটা প্রসারণগুলো কি হবে? দূরে দূরে সরে যাবে, তাহলে সঠিক পাঠ দেবে না। আবার ঠান্ডা করলেও তাই, ঠান্ডা করলে কি হবে? প্রসারণ, এই অংশাঙ্কনগুলো কাছাকাছি চলে আসবে, তাহলে অ্যাকচুয়াল যে মানটা হওয়া উচিত তার থেকে ছোট হয়ে যাবে, তাই তো? কাছাকাছি চলে আসবে, অর্থাৎ বেশি পাঠ দিবি। উত্তপ্ত করলে কি হবে? অংশাঙ্কনগুলো দূরে দূরে সরে যাচ্ছে, তাহলে মানটা কম পাবো, ঠিক আছে? তাহলে যে তাপমাত্রায় তৈরি করেছো ধাতব স্কেলটা সেই তাপমাত্রাতেই সঠিক পাঠ দেবে। উত্তপ্ত হয়ে গেলেও আলাদা দেবে, শীতল হয়ে গেলেও আলাদা পাঠ দেবে। নেক্সট কোশ্চেন, একটি ধাতব পাতের মাঝখানে ছিদ্র আছে, পাতটিকে গরম করলে ছিদ্রের আকার কি হবে? এটা প্রায় প্রশ্ন তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, এটা খুব সহজভাবে উত্তর দেবে, কোনো জটিলতা নেই। এমনি স্বাভাবিক দৃষ্টিতে দেখো, এটা পাত, এর মাঝে একটা ছিদ্র আছে, ঠিক আছে? এবারে তোমাকে যদি বলা হয় যে পাত্রটিকে গরম করা হয়েছে, তাহলে ন্যাচারালি সবাই ভাববে যে পাত্রটাকে গরম করলে এই অংশটা মনে হয় একটু সংকুচিত হয়ে যেতে পারে, তাই তো? এটা মাথায় আসবে, কিন্তু না, এটা ভুল ধারণা।
সবসময় কি হবে, প্রসারিত হবে, এই ছিদ্রের ব্যাসও প্রসারিত হবে, অর্থাৎ এটা ছিদ্রটা বড় হয়ে যাবে। ছিদ্রটাকে তুমি একটা বস্তুর মতো আচরণ করছো ভাবো, তাহলে বস্তুটা যেমন আয়তন বাড়ে, তাহলে ছিদ্রেরও আয়তন বেড়ে যাবে, অর্থাৎ রেডিয়াসটা বেড়ে যাবে গরম করলে। এবার আসছি আমরা গাণিতিক প্রশ্নাবলীতে। দেখো, 3 মিটার দৈর্ঘ্য একটি লোহার দণ্ডের উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য 7.2 মিলিমিটার বৃদ্ধি পায়। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? তাহলে দেখো, প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে এল জিরো, আর ডেল্টা টি দেওয়া আছে 220 থেকে এটা বিয়োগ করো, ডেল্টা টি পেয়ে যাবে। আর দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, ডেল্টা এল দেওয়া আছে। তাহলে আমরা সিম্পল এই ফর্মুলাতে পেয়ে যাব ডেল্টা এল ইকুয়াল টু L0 আলফা ডেল্টা টি। ঠিক আছে, ডেল্টা এল দেওয়া আছে, এটা ডেল্টা এল, আর L0 দেওয়া আছে, এটা L0, আর ডেল্টা টিটা হচ্ছে এই দুটো ডিফারেন্স। এখানে বসিয়ে দাও, হয়ে যাবে। করে ফেলো অঙ্কটা। এখানে দেখো শুধু একটা এককের চেঞ্জ আছে, এই ডেল্টা এলটা 7.2 মিলিমিটার আছে, ওটাকে 7.2 মিলিমিটার থেকে সেন্টিমিটার করা হয়েছে, 10 দিয়ে ভাগ। L1 দেওয়া আছে, এটা মিটারে আছে, সেন্টিমিটার করা হয়েছে। আর টিটা হচ্ছে T1 T2, এটা ডেল্টা টি। তাহলে আলফা সমান ডেল্টা এল, এর জায়গায় দেখো এটা বসানো হয়েছে, এটা সেন্টিমিটার করে। আর L0 এটা 3 মিটার ছিল, 300 সেন্টিমিটার। আর ডেল্টা টির জায়গায় এটা বসানো হয়েছে, ডেল্টা টি এই দুটো ডিফারেন্স। তাহলে সরল করো, এটা হয়ে যাচ্ছে আলফা সমান 12 × 10⁻⁶ ডিগ্রি ইনভার্স। নেক্সট কোশ্চেন, 30 ডিগ্রি সি উষ্ণতায় একটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। তাহলে 130 ডিগ্রি সি উষ্ণতায় দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে এটা, আর তাহলে আলফা দেওয়া আছে। তাহলে আলফা পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে আলফা, আর এইটা হচ্ছে L0, আর ডেল্টা টি দেওয়া আছে, এই দুটো ডিফারেন্স হচ্ছে ডেল্টা টি। তাহলে ডেল্টা টি হচ্ছে 130 থেকে 30 বাদ যাবে, 130 মাইনাস 30, তাহলে 100। ঠিক আছে, তাহলে এই ফর্মুলায় বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। আমরা ডেল্টা এল পেয়ে যাবো, ডেল্টা এল পেয়ে গেলেই এর সঙ্গে যোগ করে দেবো। ঠিক আছে, সেটাই সহজ পদ্ধতি। বা একবারে L2 সমান বের করতে পারো, L2 সমান L0 ইন্টু 1 প্লাস L2 সমান L0 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। এটা ফর্মুলা বসিয়ে দাও, হয়ে যাবে। L0 এটা, আলফা এটা, আর ডেল্টা টি এটা বসিয়ে দাও। L0 মান এটা পেয়ে যাবে, L2 মান পেয়ে যাবেন 3 দৈর্ঘ্য। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ফর্মুলাটা, L2 সমান L0 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। ঠিক আছে, L0 মান বসিয়ে দিয়েছি, এটা L0, আলফার মান এই যে এটা আলফা, আর ডেল্টা টি মানে হচ্ছে এই দুটো ডিফারেন্স। সলভ করতে আসছে 100.18 সেন্টিমিটার। ঠিক আছে, খুব অল্প বেড়েছে দৈর্ঘ্য বৃদ্ধিটা। নেক্সট কোশ্চেন, একটি ধাতব স্কেল 30 ডিগ্রি উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 20 ডিগ্রি সি উষ্ণতায় স্কেলে কোনো দণ্ডের পাঠ পাওয়া গেল 80 সেন্টিমিটার। ওই দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। স্কেলের আলফা দেওয়া আছে। ঠিক আছে, এটা খুব টাফ প্রশ্ন, তোমাদের অ্যাকচুয়ালি ক্লাস 11-এ থাকে। এটা তোমাদেরকে খুব সহজ একটা পদ্ধতি বলে দিচ্ছি, সেটা তোমরা খাতায় লিখে নাও। সেটা হচ্ছে প্রকৃত পাঠ যেটা বের করতে দিয়েছে, প্রকৃত দৈর্ঘ্য দিয়েছে তো, তাহলে প্রকৃত দৈর্ঘ্য সমান স্কেল প্রদর্শিত পাঠ ইন্টু 1 প্লাস মাইনাস, তার মানে এল যেটা হচ্ছে অ্যাকচুয়াল পার্ট, রিয়েল পার্ট, এটা সমান হবে যেটা প্রাপ্ত পার্ট, এল অবজার্ভড
ইন্টু 1 প্লাস মাইনাস আলফা ডেল্টা টি। এটা হচ্ছে ফর্মুলাটা। প্রকৃত পার্ট, এটা আমি প্রকৃত পার্ট বের করতে চাচ্ছি, তাহলে যে পার্টটা আমি পাবো সেই পার্টটা, স্কেল থেকে যে পার্টটা পাবো সেটা এটা। আর 1 প্লাস মাইনাস আলফা ডেল্টা টি। প্লাস মাইনাস কেন দেওয়া হয়েছে না, তাপমাত্রা, যে তাপমাত্রায় স্কেলটা সঠিক পার্ট দেয় সেই তাপমাত্রার থেকে বেশিতে মেপেছি না কমে মেপেছি। এখানে দেখো 30 ডিগ্রিতে সঠিক পার্ট দেয়, তাহলে মেপেছি 20 ডিগ্রি, তাহলে কমে মেপেছি, তাহলে মাইনাসটা ব্যবহার করব। এটা যদি উল্টো দিত, ধরো 30 ডিগ্রিতে সঠিক পার্ট দেয়, মেপেছি হয়তো 50 ডিগ্রিতে, তাহলে বেশি, তখন প্লাস ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে মাইনাসটা ব্যবহার করে অঙ্কটা করে ফেলো। তাহলে মাইনাসটা ব্যবহার করে এইটা ব্যবহার করো, মাইনাসটা। তাহলে বসিয়ে দাও, মানগুলো হয়ে যাবে। তাহলে এল জিরোর জায়গায় বসাও, এল জিরোতে পার্ট পেয়েছি কি তুমি, এল জিরো হচ্ছে 80 সেন্টিমিটার, তাহলে 80 ইন্টু 1 মাইনাস আলফা, এটা বসাও 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি এই ডিফারেন্সটা, এটা হচ্ছে 10। এটা সলভ করে ফেলো, উত্তর হয়ে যাবে অ্যান্সার। এটা মনে রাখবে, এটা প্রকৃত পার্ট, যে পার্টটা হতে পাবে, যে প্রকৃত পার্ট, প্রকৃত পার্টটা হচ্ছে এটা। তাহলে স্কেল প্রদর্শিত পার্ট এইটা, এই যে স্কেল প্রদর্শিত পার্ট হচ্ছে 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার বসিয়েছি। 1 মাইনাস, মাইনাস কেন ব্যবহার করলাম, যে তাপমাত্রা 30 ডিগ্রিতে সঠিক পার্ট দেয়, মেপেছি 20 ডিগ্রিতে, তাহলে কম তাপমাত্রায় মেপেছি, ওই জন্য মাইনাস। ক্লিয়ার? এখানে, হ্যাঁ এখানে এইখানে মাইনাস করে দিয়েছে, ওই তো দেখো, এই যে মাইনাস করা আছে, তার মানে এইটা হচ্ছে 79.98 সেন্টিমিটার হবে। এই যেমন প্লাস করা আছে, এইখানটায় মাইনাস করা আছে, এইটা অ্যাকচুয়ালি হয়ে গেল জাস্ট। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। একটি পিতলের দণ্ডের 100 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে 0.5 সেন্টিমিটার। দণ্ডের দৈর্ঘ্য কত ছিল? মানে এই জিরোটা বের করতে দিচ্ছি, আলফা দেওয়া আছে। তাহলে আলফা হচ্ছে এইটা, তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা টি দেওয়া আছে, এটা ডেল্টা টি। তাহলে তোমাকে চাইছে ডেল্টা এল দেওয়া আছে, এটা ডেল্টা এল। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও। তাহলে ডেল্টা এল সমান এল জিরো আলফা ডেল্টা টি। ঠিক আছে, তোমাকে বের করতে বলছি এল জিরো। তাহলে এল জিরো সমান কি হচ্ছে, এল জিরো সমান ডেল্টা এল বাই আলফা ডেল্টা টি। ঠিক আছে, ডেল্টা এল এর মান বসাও। ডেল্টা এল হচ্ছে 0.5, আলফার মান বসাও, আলফা যা আছে বসিয়ে দাও। আলফা 19 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ডেল্টা টি, উষ্ণতা হচ্ছে 100। এটা সলভ করে ফেলো, অ্যান্সার হয়ে যাবে, এল জিরোর মান পেয়ে যাবে। এল জিরোর মান সেন্টিমিটারে আসবে। ঠিক আছে, দেখো এই যে করে দেওয়া আছে, আলফা সমান এই যে ডেল্টা এল, এটা ডেল্টা এল, এল জিরো ডেল্টা টি, এই যে ডেল্টা এল এর মান এই যে 0.5 বসানো হয়েছে এখানটায়, দেখছো এই যে 0.5, আলফা এই যে ডেল্টা টি, এটা 263.16 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 20 ডিগ্রি সি উষ্ণতায় একটি ইস্পাত দণ্ডের দৈর্ঘ্য 1.5 মিটার, তাহলে এল জিরো দেওয়া আছে 20। 100 ডিগ্রি সি উষ্ণতায় দণ্ডের দৈর্ঘ্য কতটা বাড়বে, আলফা দেওয়া আছে, তাই তো খুব সহজ। তাহলে ডেল্টা এলই চাইছে, ডেল্টা এল ইকুয়ালস টু এল জিরো আলফা ডেল্টা টি। তাহলে এল জিরোটা বসিয়ে দাও, এটা জিরো, এটা এল জিরো বসিয়ে দাও, এটা আলফা বসিয়ে দাও, আর ডেল্টা টি, ডেল্টা টি হচ্ছে 20 থেকে 100 অর্থাৎ 80, এখানে 80 বসিয়ে দাও, 80।
তাহলে হিসাব করে ফেলো, হিসাব করে ফেলো। আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে L1 হচ্ছে, এটাকে সেন্টিমিটারে করা হয়েছে, 150 সেন্টিমিটার, মিটার ছিল সেন্টিমিটার। ডেল্টা টি হচ্ছে 100 মাইনাস 20, 80 ডিগ্রি সেন্টিগ্রেড। আলফা দেওয়া আছে, তাহলে ডেল্টা এল চাইছে, L1 আলফা ডেল্টা টি, এতে বসে দেওয়া হয়েছে, সেন্টিমিটারে আসছে। মিটারেও করতে পারো, মিটারে করলে হয়ে যাবে। মিটারে করলে এটা 1.5, এটা 1.5 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 10টার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 27 × 10⁻⁶ ইনভার্স ফারেনহাইট ও কেলভিন এককে কত হবে? ফারেনহাইটে আমরা যেটা বলেছিলাম, ফারেনহাইটের মানটা কি হয়, কম হয় না বেশি হয়? ফারেনহাইটের মানটা কম হবে, তাহলে 5-এর 9 দিয়ে গুণ করে দেবে, এটা হয়ে যাবে। আর কেলভিনে তো একই আসবে। তাহলে এই দেখো, এই আলফার মানটাকে আমরা 5-এর 9 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এটা ফারেনহাইটে হয়ে গেল, আর কেলভিনে একই থাকবে। নেক্সট কোশ্চেন, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.00021 ডিগ্রি ইনভার্স হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? আমরা জানি 3 আলফা, 3 আলফা সমান হচ্ছে গামা। তাহলে 3 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, তাই তো? তাহলে 3 ইন্টু ওই মানটা বসিয়ে দাও, 0.00001, 12×3 = 0.00036। এটা কি হচ্ছে, 3 দিয়ে গুণ করা হয়েছে, 3 দিয়ে গুণ করে দাও, এই দেখো 3 দিয়ে গুণ করা হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি পিতলের বৃত্তাকার চাকতি 30 ডিগ্রি উচ্চতায়, ব্যাস 88 সেন্টিমিটার। তাহলে ব্যাস দেওয়া আছে 8 সেন্টিমিটার। 80 ডিগ্রি উষ্ণতায় চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি দেওয়া আছে ব্যাস, তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ করে নেবো, ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল বের করে নেবো, ঠিক আছে? ব্যাস দিয়ে ফর্মুলা বসিয়ে দেবো, করে ফেলো। আমি দেখে দিচ্ছি, তাহলে এখানে দেখো আলফা দেওয়া আছে, আলফা যদি 18 × 10⁻⁶ হয়, তাহলে 2 দ্বিগুণ করা হয়েছে, তাহলে এটা আমরা বিটা পেয়ে গেলাম, এটা হচ্ছে বিটা। এবারে প্রাথমিক, এটা হচ্ছে ব্যাস দেওয়া আছে, এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করেছি, দেখো পাই d²/4 বা পাই r², আর 16 পাই সেন্টিমিটার²। এবারে সেই ক্ষেত্রফল প্রসারণের ফর্মুলা বসিয়ে দাও, এই ফর্মুলাটা ডেল্টা এস ইজ ইকুয়াল টু S0 বিটা ডেল্টা টি। ডেল্টা এসটা চেয়েছে S0, S0 হচ্ছে এই যে মানটা বেরিয়েছে, এইটা, এটা বসিয়ে দিয়েছে এখানে। আর বিটার মান বের করা আছে, বসিয়ে দিয়েছে। আর ডেল্টা টি হচ্ছে কি 30 থেকে 80, তাহলে 50 বসবে, এই 50 বসেছে, তাহলে এত সেন্টিমিটার²। নেক্সট কোশ্চেন, 27 ডিগ্রি উষ্ণতায় একটি সীসার টুকরোর আয়তন 18 সেন্টিমিটার কিউব। 110 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন দেওয়া আছে, তাহলে সীসার আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা বের করতে দেওয়া আছে, তাহলে গামা সমান কি, আমরা ডেল্টা ভি বাই V0 ডেল্টা টি, এই ফর্মুলা। তাহলে ডেল্টা ভি হচ্ছে এই দুটোর ডিফারেন্স, এইটার থেকে এইটা হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি 0.13 ডেল্টা ভি পেয়ে যাব। আর V0 হচ্ছে এইটা, এটা V0 বসিয়ে দেবে। আর ডেল্টা টি হচ্ছে 27 থেকে 100, তাতে ডিফারেন্সটা ডেল্টা টি বসিয়ে দেবে, করে ফেলাম।
এই যে আয়তন প্রসারণ ডেল্টা ভি দেখেছো তফাৎটা, প্রসারতা বৃদ্ধি, এটা একদম বসিয়ে দিয়েছে ডেল্টা ভি বাই ভি জিরো ডেল্টা টি। এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। ধাতুর তৈরি একটি গোলকের তাপমাত্রা 50°C বাড়ানো হলে আয়তন 0.4% বৃদ্ধি পায়। এখানে পার্সেন্ট আকারে বলা হয়েছে ধাতুর আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে যেহেতু পার্সেন্টেজ বলে দিয়েছে তাহলে একেবারে ডেল্টা ভি বাই ভি এখান থেকে পেয়ে যাবে। তাহলে দেখো এই পার্সেন্টেজ যেটা হিসাব হয়েছে, তাহলে ভি টু অন্তিম আয়তন, ভি ওয়ান প্রাথমিক আয়তন ধরা হয়েছে, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান যে চেঞ্জটা সেটা দিয়েছে, এখানে বলে দিয়েছে 4%, মানে 0.4/100, তাহলে ডেল্টা ভি বাই ভি বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল তথ্যটা এখানে মনে রাখবে, 0.4% মানে এটা ডেল্টা ভি বাই ভি, এটা হচ্ছে 4%, তার মানে 4/100, এই ভ্যালুটা এইটা দেওয়া আছে। এটা 100-তে এটা 4 বাড়বে, এই 0.4 বেড়েছে, 100-তে 0.4 বাড়বে, 0.4/100। তাহলে দেখো এই ডেল্টা ভি বাই ভি দেখো এখানে বসানো হয়েছে 0.4/100, ওটাকে 4/1000 করে দেওয়া হয়েছে। এই যে ডেল্টা টি দেওয়া আছে, ডেল্টা টি তো 50, তাহলে ডেল্টা ভি বাই ভি এর জায়গায় ওটা বসিয়ে দেওয়া হয়েছে, দেখছো ডেল্টা ভি বাই ভি এর জায়গায় এটা ডেল্টা ভি বাই ভি, এটা আর ডেল্টা টি নিচে, তাহলে এটা হয়ে গেল গামা। তাহলে এই পার্সেন্টেজ তথ্য থেকে আমি ডেল্টা ভি বাই ভি পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 30°C উষ্ণতায় একটি লোহার বলের আয়তন 1000 সেমি কিউব। 100°C উষ্ণতায় বলটির আয়তন কত হবে? লোহার আলফা দেওয়া আছে, তাহলে আলফা দেওয়া থাকলে এখান থেকে তুমি গামা পেয়ে যাবে 3 গুণ করলে, তাই তো 3 ইন্টু আলফা করলেই আমি গামা পেয়ে যাব। এবারে ডেল্টা টি এখান থেকে পেয়ে যাচ্ছি, আর ভি জিরো দেওয়া আছে, তাহলে ডেল্টা ভি বের করে ফেলবো, ডেল্টা ভি বের করে দিলেই এটার সঙ্গে যোগ করে দেবো, অন্তিম আয়তন পেয়ে যাবো। তাহলে খাতায় করে ফেলো, ডেল্টা ভি আগে বের করো, ডেল্টা ভি ইকুয়ালস টু ভি জিরো গামা ডেল্টা টি। তাহলে ভি জিরোর মান এটা বসাও 1000, গামার মান এটাকে 3 ইন্টু এটা বসিয়ে দাও, আর ডেল্টা টি এটা 100 মাইনাস 30 বসাও, দিয়ে সরল করো। এখানে অন্তিম আয়তন বসানো হয়েছে একই হবে, ভি টু সমান ভি জিরো ইন্টু 1 প্লাস গামা ডেল্টা টি বসিয়েছে, ভি জিরো এটা 1 প্লাস গামা, গামার মান দেওয়া আছে, গামার মানে এটা 3 ইন্টু এটা করা হয়েছে, আর আলফা ডেল্টা টি হচ্ছে 100 মাইনাস 30 মানে 70, এটা এটা হচ্ছে অ্যান্সার। Thank you for watching YouTube channel Physics Project with Mohanlal.